আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশা করি গতকালকে যা শিখাইছিলাম, বিশেষ করে আপনার কোথায় প্রেজেন্ট পার্টিসিপল আর কোথায় ভাবের সাথে আইএনজি, আমার বিশ্বাস আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আমার ধারণা এই বিষয়ে আর কারো কোনো ঝামেলা নাই। আমি আসলে আজকে অফলাইনে ক্লাস ছিল, সেখানে কিছু বাক্য দেখছি, তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি যে আসলে ডেলিস্টারও এই বাক্যগুলো ব্যবহার করে। এই যে আমি পাইছি, আলহামদুলিল্লাহ। দ্রুত জয়েন করবেন, আশা করি কালকে বিষয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি, আল্লাহ শুকরিয়া। সত্যি কথা হচ্ছে, মাইন্ড করেন না, আমি আসলে এই কর্মময় জায়গা বা এই পরিশ্রমের জায়গা একটু রুট, আমার মোটিভেশনের জায়গাটা একটু নেগেটিভ। একটা বিষয় দেখেন, প্রাইমারিতে প্রায় 25,000 মেয়ে চাকরি পাইছে। তো এমন অনেক মেয়ে আছে যারা মনে করে, সবাই না, অনেক মেয়ে আছে যারা মনে করে স্বামীর আনুগত্য করা মানে পরাধীনতা। কিন্তু এখন এই চাকরি বাঁচানোর জন্য 19,000 টাকা বেতনের জন্য থানা শিক্ষা অফিসার থেকে শুরু করে ওনার ঊর্ধ্বতন সবাইকে আনুগত্য করতে হবে, এটাকে এরা স্বাধীনতা মনে করে। সহজ কথা। তো আমি, যারা আপনার যদি কেউ থাকে এসআই চাকরি করে, তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের সিনিয়র বস তাদেরকে কতটা রুড আচরণ করে। এখন আপনি 500 টাকা দিয়ে ভর্তি হয়ে যদি এটা ভেবে থাকেন আপনাকে শাসন করা বা বকা দেয়া বা হচ্ছে আপনাকে মানে পজিটিভ লাইনে ফেরানোর জন্য কিছু নেতিবাচক কথা বলে আপনাকে উস্কাই দেয়া, এটা করা যাবে না। তাহলে বিশ্বাস করেন আমি আপনার টিচার না, এবং আপনি চাইলে 500 টাকা ফেরত দিতে পারেন। আমি আমার সর্বোচ্চটা দিব এবং আমি আপনাকে বাটনটাও দিব, কেননা এটা ছাড়া পরিবর্তন হয় না। তু বাবু সোনা, অনেকে দেখবেন অনেক টিচার পাম্প টাম চাপা টাপা দেয়, ভাই আমি এই টাইপের টিচার না। কথা বলছেন কিনা? আমি নিছি কম, আপনাকে প্রত্যাশার চেয়ে দিয়েছি বেশি, আর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা রাখছি আমার অধিকার হিসাবে, আমি আপনাকে শাসন করব। সেই কারণে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, মানসিকভাবে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এটা হচ্ছে বাস্তবতা। তো আসেন, আমি গতকালকে যা শিখাইছি তার কিছু প্র্যাকটিক্যাল আমি আপনাকে দেখাই। যেমন দেখেন, বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, ইরান স্ল্যাপ। তো আপনার কাছে মনে হতে পারে ইরান সাবজেক্ট, প্রপার নাউন স্ল্যাপ। এই স্ল্যাপ মানে থাপ্পড় মারা, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে স্ল্যাপ মানে থাপ্পড় মারা না, এখানে স্ল্যাপ মানে পাল্টা জবাব দেয়া। কারণ আপনি ভালো করে জানেন ইরানে একটা দীর্ঘ সময় একটা গোষ্ঠী আন্দোলন চালাচ্ছিল, এবং সেখানে হচ্ছে ইরান কিছু দমন নীতি চালায়, খুব স্বাভাবিক, ক্ষমতা কেউ হারাতেই চায় না। এবং এটার কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডম তাদের উপর স্যাংশন আরোপ করছে গতকাল, এবং তারই প্রেক্ষিতে ইরান কি করছে, ইরানও পাল্টা স্যাংশন আরোপ করছে। বলা হচ্ছে দেখেন, ইরান স্ল্যাব টিট ফর ট্যাট স্যাংশন। কথা বলছেন কিনা? অন ইউকে, ইউনাইটেড ইউরোপীয় ইউনিয়ন অ্যান্ড ইউকে। খেয়াল করে দেখেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকের ওপর ইরানও কি করছে, পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করছে। কথা বলছেন কিনা? স্ল্যাপ মানে হচ্ছে পাল্টা জবাব দেয়া, এখানে স্ল্যাপ মানে থাপ্পড় দেয়া না। আমার কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার একটু দেখেন, প্রথম যে বাক্যটা বলছে দেখেন, খুব সরল একটা বাক্য। এই বাক্যে দেখতে পাচ্ছেন ইরান থেকে শুরু করে প্রোটেস্ট এ পর্যন্ত দেখতে পাচ্ছেন যত বড়, এটা একটা সিম্পল বাক্য। কেন? একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। ইরান ইয়েস্টারডে, গতকাল ইরান, ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব, বলছিলাম নির্লজ্জ বেহায়া।
যেখানে সেখানে হামদায় যেতে পারে। দেখেন তাই হয়েছে। ইরান স্টাডি ইম্পোজ আরোপ করে। ইম্পোজড হচ্ছে আপনার এখানে ইউজ করছে, দেখেন স্ল্যাপ, এখানে ইউজ করছে ইম্পোজ। খেয়াল করেন ফ্রি হ্যান্ড রাইটিং এর সৌন্দর্য হচ্ছে সিনোনিম ইউজ করা। তাহলে ইরান স্টাডি ইম্পোজ স্যাংশন মানে অবরোধ অন 34 ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এন্টিটিস ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ব্রিটেন ইন রিয়াকশন। প্রতিক্রিয়ায়, কি প্রতিক্রিয়ায়? টু সিমিলার মিজার, ওই সেম প্রতিক্রিয়ায় মিজার্স। এই মিজার্সের পরে আছে দেখেন টেকেন। এই টেকেন থেকে শুরু করে প্রোটেস্ট পর্যন্ত হচ্ছে, এটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এই টেকেনটাই হচ্ছে, কেননা মিজার, মিজার মানে পদক্ষেপ, পদক্ষেপগুলো তার নিজেকে নিজে নিতে পারবে না। এই টেকেনটাই হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল, প্যাসিভ সেন্সে আছে, তাই আছে টেকেন। যেই পদক্ষেপগুলো টেকেন ওভার তেহরান, টেকেনের মানে তেহরানের উপর নেওয়া হয়েছে রেসপন্স টু মান্থ লং প্রোটেস্ট। কথা কি বুঝতেছেন? এই গতকালকে এটাই শিখাইছিলাম ফ্রি হ্যান্ড রাইটিং এ। ফ্রি হ্যান্ড রাইটিং এ গতকাল আমি যে নিয়মটা শেখালাম, ফ্রি হ্যান্ড রাইটিং এ আমি আপনাদের গতকালকে যা শিখাইছি, খেয়াল করে দেখেন। ফ্রি হ্যান্ড রাইটিং এ আমি আপনাকে গতকালকে যা শিখাইছি, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অনবদ্য একটা স্ট্রাকচার আমি আপনাকে শিখাইছি। আজকে ডেলিস্টারে এমন 8 থেকে 10টা সেন্টেন্স আছে পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এটা আমি অফলাইন ক্লাস ছিল আজকে, সেখানেও দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদের সামনে আরো অনেকগুলোই দেখাবো ইনশাআল্লাহ, এবং চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। কথা কি বুঝতেছেন কিনা? হোয়াট এভার। তাহলে শুরু করি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আসেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি আপনাকে একদম খেয়াল করে দেখেন, বলছিলাম একদম ভার্বের ক্লাসে টোটাল প্রশ্ন ছিল হচ্ছে 10টা। খেয়াল করেন, কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি পাবেন অবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর বাকি আরো যে 7টা প্রশ্ন ছিল, খেয়াল করে দেখেন, বাকি আরো 7টা প্রশ্ন ছিল। এই 7টা প্রশ্ন করলে অ্যাডভার্বের বংশধর পাওয়া যায়। অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, অথবা বলছিলাম অ্যাডভার্ব ক্লজ। কথা কি বুঝতেছেন? ওই যে বাকি 7টা বলছিলাম, বাকি 7 কোশ্চেন, এই 7টা প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ। এই 7টা প্রশ্ন দিয়ে এখন আমি আপনাকে অ্যাডভার্ব ফ্রেজের সংজ্ঞা দেখাবো। খেয়াল করেন। আচ্ছা, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ সেম ব্যাপার। লিখেন ভার্বকে, কোথায়, এরপরে লিখেন হচ্ছে কমা দিয়ে কোথায়, কমা দিয়ে লিখেন হচ্ছে কখন, এরপরে কমা দিয়ে লিখেন হচ্ছে কিভাবে, এরপরে কমা দিয়ে লিখেন হচ্ছে কার সাথে, কোথায়, কখন, কিভাবে, কার সাথে, এরপরে লিখেন হচ্ছে কমা দিয়ে কোথায় হতে। ওই 7টা প্রশ্নই ভাই। এরপরে কমা দিয়ে লিখেন হচ্ছে কোন দিকে, এরপরে কমা দিয়ে লিখেন হচ্ছে আপনার কেন। খেয়াল করে দেখেন, টোটাল ওই সেই 7টা প্রশ্ন, কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথাওতে, কোন দিকে, কেন। দ্বারা, কেন দ্বারা। প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তার অ্যাডভার্ব ফ্রেজ। যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। বলো না কেন ঝরনা মাটিতে নামে কিসের সুখে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আচ্ছা, খেয়াল করে দেখেন, ভাবকে কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথাওতে, কোন দিকে, কেন। এই 7টা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। মাশাআল্লাহ, স্টুডেন্ট উপস্থিতি 200 নিচে নেমে গেছে। এটা আরো 100 নিচে নামবে আশা করছি, দোয়া করি। আসেন, খেয়াল করে দেখেন, লিটল রাই থ্যাঙ্কস এ লট ভাই আমার এতটুকু ভালোবাসার জন্য। ভাবকে কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথাওতে, কোন দিকে, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়। এই কথাটা আপনি একটু খেয়াল করে দেখেন, কতবার রিপিট কথা।
ইট ইজ নট দ্য ফার্স্ট টাইম। এটা অনেকবার রিপিট কথা বুঝছেন কিনা? এটা অনেকবার রিপিট কথা। সো এখানে আর সময় নষ্ট করার আসলে কিছু নাই ভাই আমার। হ্যাঁ, আসে আমরা তাহলে দেখি কি বলছে দেখেন। লিখেন নাম্বার 1, লিখেন রুসাফার lives on the Rusafar lives in the suburb of Dhaka. Sub, 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 URB, sub মানে উপশহর। সাব আর মানে হচ্ছে দেখেন উপশহর। সাব আর মানে দেখেন হচ্ছে উপশহর। আন্ডারলাইন করবেন এই পুরোটা, খেয়াল করে দেখেন, আন্ডারলাইন করবেন এই পুরোটা। হ্যাঁ, ভালো কথা। এবার যে কাজটা করবেন, খেয়াল করেন, যে কাজটা করবেন তোলা হবে করবেন, এই লিভস এর নিচে লিখেন ফাইনাইট ভার্ব লিভস। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেমন? লিভস এর নিচে লিখেন ফাইনাইট ভার্ব লিভস। এই রুসাফার নিচে লিখেন সাবজেক্ট, অবলিক হচ্ছে নাউন। আমি যদি আপনাকে একটু বলি, খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে বলি সাবআর্ব অফ ঢাকা, এতটুকু যদি বলি সাবআর্ব অফ ঢাকা, তাহলে একটু বলতে পারেন, এই এতটুকু যদি আন্ডারলাইন করি বলতে পারেন এটা হচ্ছে কোন ফ্রেজ? আচ্ছা, মাশাআল্লাহ, মেরাজুল ইসলাম। একটু কষ্ট করে বলতে পারেন সাবআর্ব অফ ঢাকা, এটা কোন ফ্রেজ বলা যায়? মাশাআল্লাহ। আপনি একটু নরমাল ভাবে চিন্তা করলে হয়। দেখেন এই যে দা ডিটারমিনার আছে, তো দা যদি ডিটারমিনারের পরে যদি আপনার নাউন বসতে পারে ভাই, তাহলে ডিটারমিনারের পরে দেখেন নাউন ফ্রেজও বসতে পারে। তাহলে এতটুকু কিন্তু ভাই নাউন ফ্রেজ। মাশাআল্লাহ, এতটুকু নাউন ফ্রেজ। কিন্তু এবার যদি পুরোটা আন্ডারলাইন করি, পুরোটা যদি আন্ডারলাইন করি, দেখেন শুরুতে ইন আছে। পুরোটা আন্ডারলাইন করলে শুরুতে ইন আছে, পুরোটা আন্ডারলাইন করলে শুরুতে ইন আছে, কিন্তু এই পুরোটাকে আন্ডারলাইন করলে আর এটাকে নাউন ফ্রেজ বলা যাবে না। খেয়াল করে দেখেন, এটাকে কোনোভাবেই আর নাউন ফ্রেজ বলা যাবে না। তাহলে আপনি যদি ভারতকে প্রশ্ন করেন রুসাফা কোথায় বাস করে, এই পুরোটার উত্তর আসতেছে, এই পুরোটার নিচে লিখেন হচ্ছে আপনার কোথায়, অবলিক দিয়ে লিখেন হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। সহজ কথা। আর এই লিভস কে লিখতে পারেন ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বের পরে অনেক কিছু আছে, লিভস ভার্বের পরে অনেক কিছু আছে, কিন্তু অবজেক্ট হওয়ার মতো কেউ নাই। সহজ কথা। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2, আওয়ার ক্লাস, খেয়াল করেন, our class begins in November. Our class begins in November. Our class begins in November. মাশাআল্লাহ, আলম শাহিন ভাই আসছেন ক্লাসে, ভালো লাগলো। আচ্ছা, তো তাহলে একটু বলবেন our class begins in November. আচ্ছা, our class begins in November. আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনি ঠান্ডা মাথায় বুঝতে হবে। অনেকেই বলে যে স্যার এখানে কি নভেম্বর অ্যাডভার্ব সময় নির্দেশ করতেছে? নভেম্বর ভাই না। ইন্ডিভিজুয়ালি যদি আপনি আইডেন্টিফাই করেন পার্টস অফ স্পিচ, ইন হচ্ছে ভাই প্রিপজিশন ইন্ডিভিজুয়ালি, নভেম্বরটা ভাই নাউন। আমি বলছিলাম একদম নাউনের প্রথম ক্লাসে মাসের নাম বলছিলাম প্রপার নাউন। খেয়াল করে দেখেন, মনে আছে? ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে এটা হচ্ছে এই। এবার আপনি যদি পুরোটা বক্স করেন, পুরোটা বক্স করে দেন। আচ্ছা, বিগিনস হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব বিগিনস। বিগিনস এর পূর্বে যেটা আছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার সাবজেক্ট। খেয়াল করে দেখেন, সাবজেক্টের পজিশনে একাধিক শব্দ আছে। একটা হচ্ছে আওয়ার, ডিটারমিনার, আর প্লাস হচ্ছে নাউন। যেহেতু একাধিক শব্দ আছে, এটা নাউন না, এটা হচ্ছে নাউন ফ্রেজ। খেয়াল করেন, এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। আচ্ছা, এটা অবশ্যই নাউন ফ্রেজ। এবার ভাবতে প্রশ্ন করেন আমাদের ক্লাস কখন শুরু হয়, কখন, এই পুরোটাই কখন প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই এইটা হচ্ছে আপনার এখন অ্যাডভার্ব ফ্রেজ।
এখানে এক্সাক্ট নভেম্বর অ্যাডভার্ব না ভাই, নভেম্বর অ্যাডভার্ব না, ইন নভেম্বর অ্যাডভার্ব ফ্রেজ, ইন নভেম্বর। অনেকেই মনে করে যে স্যার নভেম্বর কি অ্যাডভার্ব না ভাই। যেমন আমি যদি আপনাকে বলি 3 নম্বর একটা সহজ উদাহরণ দেই, সেটা হচ্ছে আই গো টু স্কুল। খেয়াল করেন, আই গো টু স্কুল, হ্যাঁ আই গো টু স্কুল। ইন্ডিভিজুয়ালি যদি বলি টুটা হচ্ছে ভাই প্রিপজিশন আর স্কুলটা হচ্ছে আপনার নাউন। ইন্ডিভিজুয়ালি টু স্কুল একসাথে বক্স করে দেন, টু স্কুল। আই তো সাবজেক্ট, আই গো তো ফাইনাইট ভার্ব, গো। এবার ভাবকে প্রশ্ন করেন আমি যাই, কোথায় যাই? এই টু স্কুল একসাথে নিলে হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি ভুলটা ভাঙছে, আর যেহেতু এটা অ্যাডভার্ব ফ্রেজ অবজেক্ট হয় না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই বিগিনস হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি পুরোটা মিলে হচ্ছে আপনার এটা ভাঙছে আসছে, হ্যাঁ। সো এই কারণে হুজুবে হবেন না, স্কুলটা অ্যাডভার্ব না ভাইয়া। টু স্কুল পুরোটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা কাজ করতেছে অ্যাডভার্বের মতো। সহজ কথা। 4 নাম্বার লিখেন, 4 নাম্বার লিখেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ গোস, আব্দুল্লাহ যায় টু চিটাগাং, আব্দুল্লাহ যায় চিটাগাং from Rajshahi, from Rajshahi, from Rajshahi with Shakil। আমার সাথে আমার বাতিজা যায় মনে করেন চিটাগাং বেড়াইতে। এবার একটু ভালোবেসে খেয়াল করে দেখেন প্লিজ। টু চিটাগাং আলাদা আন্ডারলাইন করবেন, ফ্রম রাজশাহী আলাদা আন্ডারলাইন করবেন, উইথ শাকিল আলাদা আন্ডারলাইন করবেন। কথা বুঝতেছেন? খেয়াল করে দেখেন। আব্দুল্লাহ গোস, আব্দুল্লাহ যায়। আব্দুল্লাহ হচ্ছে সাবজেক্ট, অবলিক নাউন, অবলিক হচ্ছে প্রপার নাউন। গোস হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, গোস। এবার আপনি ভার্বকে 1 বাই 1 প্রশ্ন করে দেখেন সহজভাবে। মাশাআল্লাহ আলম শাহিন ভাই, আপনি 1 বাই 1 প্রশ্ন করেন। আব্দুল্লাহ যায়, কোথায় যায়? ইন্ডিভিজুয়ালি এটা প্রিপজিশন, এটা নাউন, এটা প্রপার নাউন। কিন্তু একসাথে আব্দুল্লাহ কোথায় যায়? চিটাগাং এ যায়। চিটাগাং কোথায়? কোথায়? কোথায় আলটিমেটলি হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কোথায় যায় উত্তর দিচ্ছে অংশটা। দেখেন আমি যদি বলি আব্দুল্লাহ কোথায় যায়, আপনি যদি বলেন চিটাগাং, তাহলে ভুল হবে। চিটাগাং এ, কারণ প্রিপজিশনের সাথে বিভক্তির একটা মিল আছে। অনুবাদে এটার দুর্দান্ত একটা ব্যবহার আছে ভাই, খেয়াল করে দেখেন। আমি যদি বলি হচ্ছে আপনার বাংলায় বলি ঢাকায়, এটা প্রিপজিশন ক্লাসে শেখাবো। এর ইংলিশ হবে ভাই ইন ঢাকা। কথা বলছেন কেন? ইন ঢাকা। আমি যদি বলি ঢাকা থেকে, ভাই খেয়াল করেন ঢাকা থেকে, তাহলে আলটিমেটলি হবে ফ্রম ঢাকা। আপনি একটা জিনিস খেয়াল করবেন ভালো করে, এগুলো মুখস্থ বিষয় না, বোঝার বিষয়। বাংলা বাক্যে বিভক্তি থাকে শেষে, বাংলা বাক্যে বিভক্তি থাকে নাউনের শেষে। অনুবাদ করার সময় এই বিভক্তিটাই দেখেন আগে বসে দেয়, নাউনটা পরে বসে দেয়। অর্থাৎ বিভক্তিটা কাছের থাকে, কাছের জিনিস কাছে থাকে, আর নাউন থাকে দূরে, সে দূরে চলে যায়। এই যে দেখেন ঢাকায়, এই যে দেখেন ঢাকার জন্য সেই কথা বলছেন। এগুলো ভাই শেখানোর অনেক কিছু আছে। বিভক্তির অনুবাদে ভাই অসাধারণ কিছু ব্যবহার আছে, আপনি পাগল হয়ে যাবেন। রিপোর্ট আহমেদ আপনাকে অনুরোধ করে বলি, আর একটা উল্টাপাল্টা কাজের কমেন্ট না করলে আমি আপনাকে গ্রুপ থেকে বের করে দেবো, বলে দিলাম। কথা বলছেন কিনা? তাহলে কোথায় যাই? টু চিটাগাং। কোথা হতে? ফ্রম রাজশাহী। এই পুরোটার নিচে লিখে হচ্ছে কোথা হতে। কোথা হতে দিয়ে লিখে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কোথা হতে কার সাথে যায়? উইথ শাকিলা, সরি শাকিল। অবলিক দিয়ে লিখে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কথা বুঝতেছেন? দেখেন হাতেরাত জোহরা কারো কমেন্টে রেসপন্স না করে একটু পড়াশোনা করবো না, হ্যাঁ খুশি হব। আচ্ছা, টোটাল ব্যাপারটা বলছেন। তাহলে একটা বাক্যে সাবজেক্ট থাকে হচ্ছে একটা, ফাইনাইট ভার্ব থাকে একটা, অবজেক্ট থাকে দুটো, অ্যাডভার্ব দেখেন কতগুলো অ্যাডভার্ব থাকে।
এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটু ভাবতে হবে, সেটা হচ্ছে দেখেন নাম্বার 4 আরেকটা ছোট্ট ফ্যাটনা আছে, ফ্যাটনা। We read, আমরা পড়ি to know. We read to know many unknown things. আমরা পড়ি কেন? অনেক অজানাকে, unknown things, অনেক অজানাকে জানতে। হ্যাঁ, we read, এই পুরোটা বক্স করে দেন we read। এবার বলেন এটা কোন ফ্রেজ? এই পুরোটা বক্স করে দেন। মাশাআল্লাহ, বায়োমেট্রিক গ্রাফে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আর যাই হোক নাউন বা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ হয় না। মাশাআল্লাহ, রাফি ভাই অসাধারণ একটা স্টেটমেন্ট দিয়েছেন। আই লাভ ইউ ভাইয়া, সত্যি অসাধারণ একটা স্টেটমেন্ট দিয়েছেন। কেমন? কেননা ইন্ট্রানজিটিভ ভার্বের পরে তো এরা বসলে অবজেক্ট হয়ে গেলে ট্রানজিটিভ হয়ে যাবে। মাশাআল্লাহ, we need to know many unknown things। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসতে পারে, সেটা প্রিপজিশনের পরে বা অন্য কারো পরে, এর সাথে ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো সম্পর্ক নাই। We need to know many unknown things, না, একটু ধৈর্য ধরতে হবে। রেজাউর রহমান সুজন, হুজুগে হওয়া যাবে না, হুজুগে হয়ে উত্তর করা যাবে না। এই তো ফাতেমাতুজ জোহরা, ধৈর্য ধরতে হবে। আমি কিন্তু আপনাকে বলছি প্রশ্ন করেন না, আমরা কি পড়ি, উত্তর আছে বলেন না, আমরা কি পড়ি। আপনি একটু খেয়াল করে দেখেন না, উত্তর করার আগে এই যে ভাবটাকে প্রশ্ন করেন না ফাতেমাতুজ জোহরা, আমরা কি পড়ি, উত্তর আছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া যায় বলেন তো ভাই, আপনারা বিবেক দিয়ে বলেন। উই তো সাবজেক্ট, অবজেক্ট প্রোনাউন, আর রিড হচ্ছে ভাব। ভাবকে আমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে মাথা ঠুকে ঠুকে মারা যায়, উত্তর আছে বলেন তো। হুজুরে হচ্ছেন কেন? এখানে তো ফ্যাটনা, আমি তো এই বাক্যটা দেওয়ার আগে বললাম যে একটা ফ্যাটনা আছে। আলটিমেট আবার নাউন ফ্রেজ, মানে অ্যানসার করেই যাচ্ছে, বাপের ভান্ডার থেকে মনে হচ্ছে দান করতেছে, নিজের ভান্ডারে তো কষ্ট হইতো। আমি হুজুরে হতে নিষেধ করেছি, আপনাকে তো বেশি না 10টা প্রশ্ন, মানে আপনি তো প্রশ্ন করেন না কে পড়ে, আমি পড়ি, সাবজেক্ট কে পড়ি, উত্তর আছে, কাকে পড়ি, উত্তর আছে নাই, তাহলে তো ভাই এবার একটা অবজেক্ট নাই। আপনি খেয়াল করেন না, আমি কি আপনাকে পড়াই নাই, আমি কি আপনাকে এই বাক্য দিই নাই? আই রিড অ্যাটেন্টিভলি, আই রিড অ্যাটেন্টিভলি, ভালো করে বলেন তো, আই রিড অ্যাটেন্টিভলি। এই রিডটা কি ফাইনাল, এই রিডটা কি ট্রানজিটিভ ভার্ব? না, এবার শোনেন, ধৈর্য ধরেন, এখানে ইনফিনিটিভ আছে। আমি আপনাকে যে জায়গায় যে সে কথা বলতে বলি নাই, ধৈর্য ধরেন। আমি কি আপনাকে ভার্বের চ্যাপ্টারে পড়াই নাই? আই রিড অ্যাটেন্টিভলি, আপনি বলেন তো এই রিড কি ট্রানজিটিভ ভার্ব? বলেন না, বিবেক দিয়ে ভাবেন না। রিডের পরে কিছু আছে কিন্তু সেটি হবে অবজেক্ট। আই রিড অ্যাটেন্টিভলি, আমি কিভাবে পড়ি, হাউ, কিভাবে পড়ি, মনোযোগ সহকারে, একটা শব্দ, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর যেহেতু অ্যাডভার্ব অবজেক্ট হয় না, তাই এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করতে হবে, একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা খেয়াল করেন। মানে এখানে মানে হুজুগে হয় না, এটা অবজেক্ট না। এটা কেন উদ্দেশ্য প্রকাশ করতেছে, উদ্দেশ্য প্রকাশ করতেছে, উদ্দেশ্য। আর তাই এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। সহজ কথা। আমি যদি এখন আপনাকে বিশেষ দ্রষ্টব্য লিখে দিই, বিশেষ দ্রষ্টব্য খেয়াল করেন, বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ইনফিনিটিভ যদি হয়, ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ দিয়ে যদি হচ্ছে আপনার সাবজেক্ট বা অবজেক্ট হয়, ইনফিনিটিভ দিয়ে সাবজেক্ট বা অবজেক্ট হয়, এটা হচ্ছে নাউন ফ্রেজ। খেয়াল করেন। আর ইনফিনিটিভ দ্বারা যদি আপনার উদ্দেশ্য বোঝায় বা কেন প্রশ্নের উত্তর দেয়, কেন, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। হুজুরে হচ্ছেন কেন ভাই? গানা শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নেই। মাশাআল্লাহ, সো হুজুরে হবে না ভাই। ইনফিনিটিভ দ্বারা যদি সাবজেক্ট বা অবজেক্ট বোঝায়, ইনফিনিটিভ। বলনা কেন আকাশ নেমে আসে পৃথিবীর বুকে, বলো না কেন ঝরনা মাটিতে নামে। আপনি একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ, হুজুগে হবে না, অবশ্যই হুজুগে হবে না, আল্লাহ দোহাই। আমি যদি বলি দেখেন, আই ডোন্ট বা আই ডু নট লাইক, I do not like to talk much.
আই ডো নট লাইক টু টক মাচ। এবারে আপনি বলেন তো যে টু টক মাচ বলেন, এটা কোন ফ্রেজ খেয়াল করে দেখেন। আই ডো নট লাইক টু টক মাচ, এবার একটু খেয়াল করে আপনি আমাকে বলেন এটা কোন ফ্রেজ। বলেন, এবার খেয়াল করতে হবে আই ডো নট লাইক। ভাই মনে রাখেন লাইক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কথা বলছেন, লাইক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা এর অবজেক্ট থাকা সম্ভব, রিডার অবজেক্ট থাকা সম্ভব, কিন্তু দেখেন আই ডো নট লাইক আমি পছন্দ করি না। ভারতে প্রশ্ন করেন না কি বা কাকে পছন্দ করি না, কি পছন্দ করি না, বেশি কথা বলা পছন্দ করি না, এটা ভাই অবজেক্ট, আর এইটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। তো আমি বিনয়ের সাথে আপনার পায়ে হাত রেখে বলতেছি, আমি বারবার বলছি হুট করে উত্তর বলার চেয়ে এই 10টা প্রশ্নই তো, এ তো সাবজেক্টের পজিশনে নেই, এটাও নাই এটাও নাই, তাহলে কে দ্বারা প্রশ্ন করতে হবে না, বাকি 9টা প্রশ্ন একটু অ্যাপ্লাই করেন না ভাই, এত তাড়াহুড়া কিসের? আপনি কি উত্তরটা বলে হবে যাবেন না, এই উত্তরটা হচ্ছে মানে মানে বিমানবন্দরে বোর্ড পাসিং এর কোচ, একটু ভাবেন না, একটু সময় দেন না, সময় তো অনেক নষ্ট করছেন জীবনে, আমাকে আগামী 4টা মাস দেন না ভাই, আপনার পরিবর্তন আসবে, আমি এই গ্রুপে আরো অনেক কিছু নিব, আপনাদের আগ্রহ দেখি না তাই মাঝে মাঝে নিজের আগ্রহ হারিয়ে ফেলি, কিন্তু নিজে থেকে অনেক কিছু দেওয়ার প্ল্যান আছে আমার কথা বুঝতেছেন? 500 টাকা নিয়ে আমি আপনাদের ফাঁকি দিই নাই, অলরেডি 40টা ক্লাস ডান, যেভাবে হোক ডান, আমার কিছু ব্যর্থতা, আমার কিছু সমস্যা, কিছু ক্লাস অফ, এইভাবে সবকিছু মিলায় প্রতিদিন ক্লাস হলে আপনারও তো ব্যক্তিগত পড়া আছে, কথা বলছেন কিনা খেয়াল করেন। সো অলরেডি 40টা ক্লাস ডান, কমিটেড, আরো 40টা ক্লাস হবে ইনশাআল্লাহ, আরো হয়তো 2 মাসের একটা যাত্রা হবে, কথা বুঝতেছেন কিনা? সো আপনি একটু ভাবেন না হুজুগে হচ্ছেন কেন, আমি তো আপনাকে যতগুলো ফ্যাকনার জায়গা সবগুলোতে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, ফ্যাকনা গুলো গুরুত্ব দেন, গ্রামাটিক্যালের যে ফ্যাকনা গুলোকে বেশি গুরুত্ব দেন ভাই, এগুলো থেকে তো পরীক্ষা আসলে পরীক্ষাটা আটকাবেন। আচ্ছা লিখেন হি ইজ ইন দা রুম, হি ইজ ইন দা রুম, তাড়াহুড়া করেন না, আমি তো তাড়াহুড়া করতেছি না, হি ইন দা রুম, হি ইন দা রুম ইজ মাই ব্রাদার, হি ইন দা রুম ইজ মাই ব্রাদার। এবার বলেন এই দুটা কোন ফ্রেজ? এটা কিন্তু ডেইলি স্টারে প্রচুর পাবেন, এই দুটা ডেইলি স্টারে আপনি প্রচুর পাবেন, এই দুটা ডেইলি স্টারে আপনি প্রচুর পাবেন। এটা পিএসসি চিন্তা, এটা তোমার চিন্তা না, তোমার চিন্তা প্রিপারেশন, মাস অ্যাডভার্ব। এক নাম্বারটা কি হবে, 2 নাম্বারটা কি হবে বলেন? অ্যাডভার্ব হচ্ছে বেয়াদব, মানে নির্লজ্জ, বেহায়া, জিয়ামে শানে হামদাই দেয়, বুঝছেন? এবার একটু খেয়াল করে দেখেন, আপনি প্রশ্ন করতে পারেন ভার্বকে, আপনি প্রশ্ন করতে পারেন সে কোথায়, খেয়াল করেন সে কোথায়, সে কোথায়, রুমের ভিতরে, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, খেয়াল করেন। কিন্তু এই যে এতটুকু যা আছে খেয়াল করেন, এর আগে কিন্তু দেখেন কোনো ভার্ব নাই, প্রথম কথা এর আগে দেখেন হচ্ছে একটা নাউন একটা বা প্রোনাউন আছে, খেয়াল করেন, এর প্রথম কথা হচ্ছে এর আগে একটা নাউন অথবা কি আছে, প্রোনাউন আছে, কথা বলছেন কিনা? তাহলে মূল ব্যাপারটা হচ্ছে ভাই একটু ভালোবেসে খেয়াল করেন, ইন দা রুম, এটা হি কে মডিফাই করতেছে ভাই, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সহজ কথা।
ইন দা রুম হি কে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেননা এটা ওই ঢালাও প্রশ্ন করেন না কোথায়, সহজ কথা। ইন দা রুম হি কে মডিফাই করতেছে, এ বাক্যের মূল বাক্য হচ্ছে হি ইজ মাই ব্রাদার। কে? রুমের ভিতরে সে আমার ভাই। সবগুলো আমার ভাই না। একটা অফিসে 10টা ছেলে আছে, সবগুলো আমার ভাই না, এক্সাক্ট রুমের ভিতরে যে আছে সে আমার ভাই। আর হি থেকে শুধু পুরোটা বক্স করি, হি থেকে, এটা কিন্তু পুরোটাই আবার সাবজেক্ট। তাহলে কি হবে বলেন? এটা হয়ে যাবে আবার নাউন ফ্রেজ, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। ঠান্ডা মাথায় আমি আপনাকে একটু বলি, শোনেন, আমি আরো উদাহরণ দিচ্ছি, দেখেন, আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন, খালি একটু মাথা খাটা। আই লিভ ইন, মনে করেন রাজশাহী, আই লিভ ইন রাজশাহী, হ্যাঁ, আই লিভ ইন রাজশাহী, খেয়াল করেন, আই লিভ ইন রাজশাহী। আমি যদি বলি আই লাইক ফাতেমা, আই লাইক ফাতেমা ইন রাজশাহী, হ্যাঁ, দেখেন দুটোই কিন্তু সেম, দুটোই কিন্তু আপনার সেম। এবার বলেন তো ভাই কি হবে? এই ইন রাজশাহী 1 নাম্বারটা কি হবে, আর এই ইন রাজশাহী 2 নাম্বারটা কি হবে বলেন তো ভাই, শুনি। বলেন, আই লিভ ইন রাজশাহী, ইন রাজশাহী। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি যদি প্রথম বাক্যে প্রশ্ন করি, আমি বাস করি কোথায়, বাস করি কোথায়, এটা কিন্তু হচ্ছে ভাই অ্যাডভার্ব ফ্রেজ। আপনি ডেইলি স্টাডি এই জাতীয় বাক্য প্রচুর পাবেন ভাই, এই জাতীয় বাক্য আপনি প্রচুর পাবেন। আমি আপনাকে শেখাবো আর নিয়মটা বারবার কোরাস করাবো। আই লাইক, এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আমি পছন্দ করি কাকে? ফাতেমাকে, এটা হচ্ছে অবজেক্ট। খেয়াল করেন, এটা অবজেক্ট। এবার ইন রাজশাহী, বলেন তো ভাই, এটা কিন্তু ইন রাজশাহী লিভকে মডিফাই করছে। এই ইন রাজশাহী কি লাইককে মডিফাই করতেছে না ফাতেমাকে মডিফাই করতেছে বলেন তো ভাই? যদি ফাতেমাকে মডিফাই করে ভাই, এইটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। খালি সবগুলো ঢালাও ভাবে মানে হামদাই দেন না যে ইন রাজশাহী মানে কোথায়, না রে ভাই, ইন রাজশাহী এটা ফাতেমাকে মডিফাই করতেছে, এটা হু বসাটা হু ইজ ইন রাজশাহী, সেম ক্লজ হয়ে যাবে তখন। এই ইন রাজশাহী ফাতেমাকে মডিফাই করতেছে, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। সহজ কথা। বিশেষ অষ্টপদে লিখেন, ভার্বকে মডিফাই করলে, ভার্বকে মডিফাই করলে, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল করেন, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব ফ্রেজ, আর নাউনকে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে লিখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে লিখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে এভাবে যদি না বোঝেন ভাই, এরপরে আপনাকে বোঝানোর সাথে আর কারো নাই ভাই, সহজ কথা। দুধে আলতা বরং তোমার, চন্দনে সুবাস ভরা, দুটি দীঘল কাজল আখি, যেন মেঘে কাজল পরা। ভার্বকে মডিফাই করলে, খেয়াল করেন, ভার্বকে মডিফাই করলে ভার্ব, আচ্ছা, ভার্বকে মডিফাই করলে হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ, আর নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। খেয়াল করেন, আমি যদি বলি আপনাকে, দেখেন, হি ইজ এ ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার, হি ইজ এ ম্যান অফ লেটার, এটা দুইবার লিখেন, হি ইজ এ ম্যান অফ লেটার। আপনি জানেন ম্যান অফ লেটার মানে হচ্ছে বিদ্বান, তাই না? এবার আপনার কাছে আমার জানতে চাওয়া সেটা হলো ম্যান অফ লেটার, অফ লেটার, বলেন কোন ফ্রেজ? ম্যান অফ লেটার, অফ লেটার, কোন ফ্রেজ? বলেন।
ধৈর্য ধরেন, আপনি যে ভুলভাল উত্তর করলেন রাশেদ মুন্সি, তাহলে তো মনটা খারাপ হয়ে গেল। রাশেদ মুন্সি উত্তর ভুলভাল করলে হবে? খেয়াল করে দেখেন, আমি কিন্তু যা বলছি খেয়াল করতে হবে। প্রথমটা যেটা ছিল দেখেন, ম্যান অফ লেটার, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এবং ডিটারমিনারের পরে নাউন বসতে পারে, ডিটারমিনারের পরে নাউন ফ্রেজও বসতে পারে। সো ম্যান অফ লেটার এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। অফ লেটার শব্দের অর্থ হচ্ছে বিদ্বান ভাই, অফ লেটার শব্দের অর্থ হচ্ছে বিদ্বান। কথা বলছেন? অফ লেটার, এই বিদ্বান কে বলেন তো? ম্যানকে মডিফাই করছে না? ম্যানকে, এই বিদ্বানটা ম্যানকে মডিফাই করতেছে, এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লজ কথা, আপনি মানেন আর না মানেন, এই যে ইন রাজশাহী, যদি এটা বিশ্বাস করেন ইন রাজশাহী ফাতেমাকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে আপনাকে মেনে নিতে হবে অফ লেটার এর মানে বিদ্বান, এটা ম্যানকে মডিফাই করতেছে, নাউন, এইটাও ভাই আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা মেনে নিতে হবে ভাই। ইভেন বাস্তবতা হচ্ছে, বাস্তবতা হচ্ছে, আমি যদি আপনাকে বলি, আপনি এই বাক্যটা খুবই জানেন, দ্য পেন অফ রহিম, দ্য পেন অফ রহিম, দ্য পেন অফ রহিম ইজ রেড, কলম লাল, খেয়াল করে দেখেন, দ্য পেন অফ রহিম ইজ রেড, খেয়াল করেন। এই যে আমি যদি আপনাকে এতটুকু বলি অফ রহিম, এই অফ রহিম এতটুকু বলি, এইটা ভাই পেনকে মডিফাই করতেছে, এইটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। সহজ কথা ভাই, এইটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনার ঘরের কাছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হসাস করে ঘুরে বেড়াচ্ছে, পেন অফ রহিম আমার নাউন ফ্রেজ, আর অফ রহিম ভাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা ভাব না, পেনকে মডিফাই করতেছে। বোঝা লাগবে ভাই। তাড়াহুড়ার কোনো সুযোগ নাই ভাই। যদি আমি আপনাকে বলি, খেয়াল করেন, আই লাইক দ্য পিপল, আই লাইক দ্য পিপল অফ বাংলাদেশ, আই লাইক দ্য পিপল অফ বাংলাদেশ। আপনি যদি এটা মানেন ইন রাজশাহী ফাতেমাকে মডিফাই করতেছে, আপনাকে এটাও মানতে হবে অফ বাংলাদেশের পিপুলকে মডিফাই, আমি পছন্দ করি কাকে? পিপুলকে, অবজেক্ট। এই যে অফ বাংলাদেশ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সহজ কথা, এটাই মানতে হবে আপনাকে, আপনাকে মানতে হবে। এই জাতীয় বাক্য প্রচুর পাবেন। কথা ক্লিয়ার ভাই? আসেন শেষ করি। ঠিক আছে, যেতে হবে তো ভাই। সকাল থেকে অনেক কাজ করছি, এরপরে 12টা থেকে 2টা পর্যন্ত একটা ব্যাচ পড়াইছি, এরপরে নামাজটুকু পড়ে ওই এক স্টুডেন্ট ফোন করলো রক্তের জন্য, সেটা নিয়ে মালিবাগ গেছি, কোয়ান্টামে রক্ত দিছি, আমি না, তারে নিয়ে তারে আবার বাসায় পৌঁছে দিছি, অ্যাডমিশনের ক্লাস নিলাম, আপনাদের ক্লাস নিচ্ছে, এখন আবার রাত্রে জার্নি করব। একটা বিষয় মনে রাখেন, পরিশ্রম ছাড়া কিছু হয় না। আসেন, হেডলাইন দেন প্রিপোজিশনাল ফ্রেজ, হেডলাইন দেন প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এখানে একটা ফ্যাক্টর আছে, লিখেন শুরু এবং শেষে, শুরু এবং শেষে প্রিপোজিশন থাকলে, শুরু এবং শেষের প্রিপোজিশন থাকলে 120% এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সহজ কথা, এখানে কোনো আর ভাই নেই, খাত নেই। পরিশ্রম, আবারও বললাম যে পরিশ্রমের বিকল্প কিছু নেই, মাথায় রেখে। শুরু আর শেষের প্রিপোজিশন থাকলে এটা হচ্ছে 100% প্রিপোজিশনাল ফ্রেজ। 120%। কথা বলছেন? মানে এখানে কোনো সন্দেহ নাই। খেয়াল করে দেখেন ভাই, খেয়াল করে, তাহলে একটা স্ট্রাকচার লিখেন প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, লিখে রাখেন প্রিপোজিশনাল ফ্রেজ। শুরু আর শেষে। ওদের একটা গান ছিল, কি যেন, শুরুতে আমি তোমার কাছেই ছিলাম, শেষ বেলাতেও তোমার কাছেই থাকবো, প্রিয়া 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 বলে ডাকবো। কথা বলছেন? শুরু আর শেষ। এবার আপনি
নাউন ফ্রেজের 5 নাম্বার স্ট্রাকচারটা দেখেন তো ভাই, ঠিক এর বিপরীত কিনা বলেন তো ভাই। নাউন ফ্রেজের 5 নাম্বার স্ট্রাকচার, এটার বিপরীত কিনা দেখেন তো ভাই। ওটাতে কি ছিল খেয়াল করেন, ওখানে ছিল দেখেন হচ্ছে নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন সমান নাউন ফ্রেজ, বুঝছেন কিনা? দেখেন এর শুরুতে নাউন শেষে নাউন, এর শুরুতে প্রিপজিশন শেষে প্রিপজিশন, সহজ কথা। আবার বলতেছি শুরুতে প্রিপজিশন শেষে প্রিপজিশন, মাঝখানে যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও থাকে তাও এটা প্রিপজিশনাল ফ্রেজ। কথা কি বুঝতেছেন ভাই? এবার আপনারা এই যে পিসিদার বইটা নেন, পিসিদার বইটা নিয়ে মোর অ্যাবাউট প্রিপজিশন চ্যাপ্টারে আসে। মেবি হচ্ছে আপনার কত 17 নম্বর চ্যাপ্টার, 17 বা কত, মোর অ্যাবাউট প্রিপজিশন 16 নম্বর চ্যাপ্টারটা বের করেন, মোর অ্যাবাউট প্রিপজিশন। এই চ্যাপ্টারটা সবাই বের করেন। মোর অ্যাবাউট প্রিপজিশন চ্যাপ্টার যদি পান তাহলে গুনে গুনে ভাই 5টা পেজ উল্টান, 1 2 3 4, এই যে 5 5 6টা পেজ উল্টালে দেখবেন এখানে একটা পাবেন, এই যে দেখেন প্রিপজিশনাল ফ্রেজ। হেডলাইন দেখেন প্রিপজিশনাল ফ্রেজ, ভাই বই পড়লে অনেক বেশি জানা যায়। প্রিপজিশনাল ফ্রেজ এখানে খেয়াল করে দেখেন কতগুলো প্রিপজিশনাল ফ্রেজ দেয়া আছে, যার শুরু আর শেষে দেখেন খালি প্রিপজিশনে ভরা। ক্লাসে তো টিচার আপনাকে 2-1টা উদাহরণ দেয়, এখানে দেখেন কতগুলো উদাহরণ আছে, দেন 10 টাকা। পাইছেন ভাই, পাইছেন? এখানে একটা ফ্যাটনা আছে, ফ্যাটনাটা দিয়ে বিদায় নিব, যেতে হবে রেডি হয়ে। ভুল ত্রুটি ক্ষমা করবেন, যাত্রা পথে যাচ্ছি, অনেক কষ্ট দিয়ে কথা বলছি, তবে আমার কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল আপনাকে একটু মোটিভেট করা আর আপনাকে সঠিক পথে আনা। সো এই কারণে আমার নিজের ভিতরে কোনো খারাপ লাগে নাই। পাইছেন কিনা বলেন? এখানে খেয়াল করে দেখেন কতগুলো প্রিপজিশনাল ফ্রেজ দেয়া আছে, কথা বুঝছেন ভাই? আচ্ছা, তাহলে আলটিমেটলি একটা উদাহরণ আপনারা লিখেন সবাই। পাইছেন কিনা বলেন? কতগুলো প্রিপজিশনাল ফ্রেজ দেয়া আছে, পাইছেন? একটা উদাহরণ লিখেন সবাই। হি 4বার লিখবেন উদাহরণটা। হি ইজ at the point of death, সে মৃত্যুর সন্ধিক্ষণে। এই উদাহরণটা 4বার লিখবেন। হি ইজ at the point of death, হি ইজ at the point of death, he is at the point of death। আরেকবার লিখবেন, he is at the point of death। উদাহরণটা ফাঁকা ফাঁকা করে 4বার লিখবেন। আন্ডারলাইনটার উপর নির্ভর করবে অনেক কিছু, তোলা হলে এবং আন্ডারলাইনটা হলে একটু বলবেন, হ্যাঁ ইনস্টিড অফ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে একটু ভাবেন এট দ্য পয়েন্ট অফ, তাই না? এবার একটু ভেবে দেখেন হচ্ছে এট দ্য পয়েন্ট অফ, আপনি প্রথমে যেটা আন্ডারলাইন করছেন তার শুরু আর শেষে, মাঝখানে কি আছে ভুলে যান, শুরু আর শেষে প্রিপজিশন আছে, সহজ কথা এটা প্রিপজিশনাল ফ্রেজ।
উইদাউট সন্দেহ ছাড়া। এর শুরুতে আছে নাউন, এর শুরুতে শেষে আছে নাউন, মাঝখানে প্রিপজিশন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। সহজ কথা। এই যে অফ ডেথ এটার পয়েন্টকে মডিফাই করতেছে, পয়েন্ট একটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ অফ ডেথ। পয়েন্টটা কোথায়? একদম মৃত্যুর সন্ধিক্ষণে। আর সে কোথায়? সে হচ্ছে আপনার মৃত্যুর কাছাকাছি। এই পুরোটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। এই পুরোটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ না শুনেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, আমার ঝামেলার কিছু নাই। তবে এবার আসেন, এবার একটা ফ্যাতনা আছে, এবার জাস্ট একটা ফ্যাতনা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। একটু ফ্যাতনা আছে, দেখেন। আসেন, প্রিপজিশন ব্যতীত পার্টস অফ স্পিচের আমরা মেরুদণ্ড ভেঙেছি, আর্টিকেল শিখেছি, তারপরে হচ্ছে ক্লজ ফ্রেজও শেষ হয়ে গেল। এরপরে আমাদের যে গ্রামার গুলো আছে ইনশাআল্লাহ দ্রুত শেষ হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, রেগুলার ক্লাস নিব। এবার একটু খেয়াল করে দেখেন, বিশেষ দ্রষ্টব্য দেন, শুরুতে প্রিপজিশন থাকলে শুধুমাত্র লিখেন, শুধুমাত্র শুরুতে প্রিপজিশন থাকলে প্রিপজিশনাল ফ্রেজ অ্যান্সার করা যাবে না। সেক্ষেত্রে অপশনের উপর নির্ভর করতে হবে। এটা গুরুত্বপূর্ণ আপনাদের। হ্যাঁ, শুরুতে প্রিপজিশন থাকলে প্রিপজিশনাল ফ্রেজ এইটা বলা যাবে না। শুরুতে প্রিপজিশন থাকলে প্রিপজিশনাল ফ্রেজ এইটা বলা যাবে না। খেয়াল করেন। মা তোমার মুখের হাসি। আচ্ছা, শুরুতে প্রিপজিশন থাকলে প্রিপজিশনাল ফ্রেজ অ্যান্সার করা যাবে না বা দাগানো যাবে না। এক্ষেত্রে আপনাকে অপশনের উপর নির্ভর করতে হবে। খেয়াল করেন, আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, The book is on the table. খেয়াল করেন, The book is on the table. এই on the table খেয়াল করেন। হ্যাঁ, The book is on the table. The table এর আগে প্রিপজিশন on আছে। যাই হোক, এটা আলটিমেটলি নাউন ফ্রেজ বলা যাবে না। আমরা অপশন দেব, অপশনে কি কি থাকতে পারে। ধরেন অপশনে আমি আপনাকে দিলাম অপশন, খাতার বাম দিকে লিখবেন অপশনগুলো, খাতার বাম দিকে লিখবেন। অপশনের প্রথমে লিখবেন হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশন বি লিখবেন খাতার বাম পাশে, ডান পাশে ফাঁকা রাখবেন, এভাবে লিখেন না। আবার অপশন বি লিখেন হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ, অপশন সি লিখেন হচ্ছে আপনার প্রিপজিশনাল ফ্রেজ। লেখা হলে একটু বলবেন দয়া করে। আচ্ছা, মুন্সি আমি উত্তর করতে বলি নাই, এই যে খারাপ লাগে। না না, আমি উত্তর করতে বলি নাই, তোমরা না 2 লাইন বেশি বোঝো, তোমরা আসলে 2 লাইন বেশি বোঝো। আমি বোঝাতে চাচ্ছি তারা কম বুঝে তাদের জন্য। আমি কিন্তু উত্তর করতে বলি নাই, উত্তর করতে বললে করি। এই যে উত্তর করার যে মানসিকতা, এটা শয়তানের ধোঁকা। মানে যেটা শয়তানি কাজ করতে ভালো লাগে, যে ধোঁকা। কত পারো খেলবা, পরীক্ষা হবে। আচ্ছা, এবার তুমি নরমালি প্রশ্ন করো, ভাবকে বইটা কোথায়? সহজ প্রশ্ন, বইটা কোথায়? বইটা হচ্ছে টেবিলের উপর, তাই না? তোমারে আমি একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে অন দ্য টেবিল। অন দ্য টেবিল এটা হচ্ছে তোমার ফাংশনালি, কার্যগতভাবে এটা হচ্ছে ফাংশনালি, এটা হচ্ছে তোমার ফাংশনালি অ্যাডভার্ব ফ্রেজ। সহজ কথা, এটা ফাংশনালি অ্যাডভার্ব ফ্রেজ। আর এটা হচ্ছে তোমার স্ট্রাকচারালি, গঠনগতভাবে, গঠন দিক দিয়ে, যেহেতু শুরুতে প্রিপজিশন আছে, স্ট্রাকচারালি এটা হচ্ছে তোমার প্রিপজিশনাল ফ্রেজ। সহজ কথা। এবং এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা অবশ্যই আগে ফাংশনকে গুরুত্ব দিব, এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। কথা বলছো? এবং যদি অপশনে
অ্যাডভার্ব না থাকে তখন অ্যান্সার করব প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন থাকলেই প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে না, আমাদেরকে অপশনের উপর নির্ভর করতে হবে। এখনো কাজ শেষ হয়নি, আরেকটা ফ্যাসলা আছে, এটা ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আশা করি 188 জন আমার সাথে থাকবা শেষ পর্যন্ত, খুশি হব। এবার খেয়াল করে দেখো 2 নাম্বার, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, তাহলে ক্লজ আর ফ্রেজ তো শিখালাম, তাহলে এখন তো ডেরিস্টার থেকে ক্লজ আর ফ্রেজ বের করে আমাকে পাঠাতেই পারো। খেয়াল করো, ইজ হচ্ছে তোমার ভার্ব, অন দ্য টেবিল আন্ডারলাইন করো। দ্য বুক ইজ মাইন, বইটা আমার, বইটা কার? আমার। এখানে অপশন দাও, এখানেও 3টা অপশন দাও, অ্যাডভার্ব ফ্রেজ দাও, অপশন বি দাও অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অপশন সি দাও প্রিপোজিশনাল ফ্রেজ। এবার খেয়াল করো, এখানে আবার প্রশ্ন করো না কোথায়, এখানে আবার প্রশ্ন করো না যে কোথায়, সব জায়গায় তো তোমরা হচ্ছে কোথায় মেরে দাও, কোথায়। ও মা, 3 জন কমে গেল। তোমারই রহম ছাড়া বাচ্চা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তাহলে আলটিমেটলি দেখো অন দ্য টেবিল, এটা হচ্ছে তোমার, আমি যদি বলি পুরোটাই নাম ফ্রেজ, পুরোটা অন দ্য টেবিল, এটা হচ্ছে বুককে মডিফাই করতেছে, এটা অবশ্যই তোমার ফাংশনালি, এটা হচ্ছে তোমার ফাংশনালি, এটা হচ্ছে তোমার ফাংশনালি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর স্ট্রাকচারালি ফাংশনালি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর স্ট্রাকচারালি এটা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ। আগের মতোই সহজ কথা। তাহলে আলটিমেটলি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফাংশনের উপর, ফার্স্ট প্রায়োরিটি, সহজ কথা। তাহলে অপশনে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ হবে, আর যদি অ্যাডজেক্টিভ না থাকে তখন অ্যান্সার হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আই থিংক ক্রিস্টাল ক্লিয়ার। সর্বশেষ তোমাদের একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে শুরু আর শেষে প্রিপোজিশন কারো উপর ডিপেন্ডেন্ট করতে হবে না, শুরু আর শেষে প্রিপোজিশনাল ফ্রেজ। নাম্বার 1 বক্তব্য। নাম্বার 2 বক্তব্য, শুরু আর শেষে প্রিপোজিশন থাকলে, মানে যদি শুরুতে প্রিপোজিশন থাকে, মনে রেখো শুরুতে প্রিপোজিশন দিয়ে অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে, শুরুতে প্রিপোজিশন দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে, সহজ কথা। শুরুতে প্রিপোজিশন আছে, এটা অ্যাডভার্ব ফ্রেজ, অপশনেও অ্যাডভার্ব আছে, অ্যান্সার হবে অ্যাডভার্ব। যদি অপশনে অ্যাডভার্ব না থাকে তখন অ্যান্সার হবে প্রিপোজিশন। নাম্বার 1। নাম্বার 2, শুরুতে প্রিপোজিশন আছে, এটা ফাংশনালি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, অপশনে আছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকে তখন অ্যান্সার করবে প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করা যাবে না, শুরুতে প্রিপোজিশন দিয়ে থাকলে এটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, নির্ভর করতেছে এটা ভার্বের পরে আছে না নাউনের পরে আছে। কথা কি বুঝছো? এটা নির্ভর করবে এটা কার পরে আছে, এটা কি ভার্বের পরে আছে না নাউনের পরে আছে। খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি, দেখো এই দেখো, আমি তোমাকে ইনস্ট্যান্ট দেখাচ্ছি, এই দেখো কি বলছে, দেখো অ্যাজ দ্য এজ ওল্ড কালুরঘাট ব্রিজ, এই যে ব্রিজের পরে দেখো আছে অন দ্য কর্ণফুলি, এই নিয়ে একটু আগে দেখো দ্য বুকের মতো, দ্য বুক অন দ্য টেবিল, ব্রিজ অন দ্য কর্ণফুলি বিকামস হচ্ছে ভার্ব। তাহলে তুমি বলো অন দ্য কর্ণফুলি এটা কোন ফ্রেজ, অন দ্য কর্ণফুলি এটা কোন ফ্রেজ, তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো।
বলো এটা কোন ফ্রেজ? আবার কয় অ্যাডভার্ব, কানের উপর দিয়ে কান তারা ফাড়াই দেওয়া লাগে, মেজাজ খারাপ করে। ব্রিজ হচ্ছে নাউন, আবার কয় অ্যাডভার্ব। ব্রিজ হচ্ছে নাউন, ব্রিজ ব্রিজ, এটা দেখেন ব্রিজ ব্রিজ এট যেহেতু দা এজ ওল্ড কালুরঘাট ব্রিজ, ব্রিজ হচ্ছে নাউন অন দ্য কর্ণফুলী, বিকামস অন দ্য কর্ণফুলী। আপনাকে কে শিখাইতে পারে? আচ্ছা, সো বাংলাদেশ ব্যাংক অফিসারের 3টা প্রশ্ন ছিল, সরি জেনারেল 3টা প্রশ্ন ছিল হচ্ছে স্পেলিং এর উপর। স্পেলিং এর আমি পুরো পিডিএফ দিয়ে দিয়েছি, তাহলে পুরো স্পেলিংটা পড়া থাকবে। স্পেলিং এর উপর এক্সাম হবে আগামী মঙ্গলবারে। কথা ক্লিয়ার? আগামী মঙ্গলবারে ক্লাস হবে আর আগামী মঙ্গলবারে স্পেলিং এর উপর এক্সাম হবে। কথা বোঝাতে পারছি? আর তার সাথে থাকবে ক্লজ এন্ড ফ্রেজ এন্ড আর্টিকেল। অর্থাৎ নেক্সট এক্সাম সিলেবাস লিখে নেন। নেক্সট ক্লাস হবে আগামী রবিবার ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি আগামী রবিবার হবে। আর আগামী রবিবার নেক্সট ক্লাস হচ্ছে, আগামী 2 দিন হচ্ছে না, কেননা বাইরে থাকবো। ওই আলটিমেটলি ল্যাপটপে নিয়ে মজা পাবা না, এই বোর্ডে না নিয়ে যদি আমি ল্যাপটপে নিই ওয়ার্ড ফাইল দিয়ে তোমরা মজা পাবা না। ক্লিয়ার কিনা? সো তোমাদের আগামী নেক্সট এক্সাম সিলেবাসটা আমি দিয়ে দিই। নেক্সট এক্সাম সিলেবাস, এক্সাম হবে মঙ্গলবারে। মঙ্গলবার, কথা বুঝছো? স্পেলিং এর পুরো শিট, স্পেলিং এর পুরো শিট, ক্লজ, ফ্রেজ, আর্টিকেল। ওকে, সো আল্লাহ হাফেজ, শুভরাত্রি, দোয়া করি আমার জন্য, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুল ত্রুটি মাফ করে দিও।